Good morning, students. Good morning, everyone. Welcome to Sagotos Educare. WB টেট এমসিকিউ নিয়ে আজকে ক্লাস। সামনেই বিভিন্ন রকম টেট পরীক্ষা রয়েছে, বিশেষত ওয়েস্ট বেঙ্গল সি টেট, আপার প্রাইমারি টেট, এইসব টেট এক্সাম রিলেটেড কোশ্চেন রয়েছে। এমসিকিউ কোশ্চেন নিয়েই আজকের আমাদের এই ক্লাস। তবে যারা আমার এই ক্লাসে প্রথম রয়েছে তাদের একটাই রিকোয়েস্ট থাকবে আমার তরফ থেকে, অবশ্যই ক্লাসটা চলাকালীন একটা অ্যাটেন্ডেন্স মার্কস হিসেবে অবশ্যই লাইক করো। হ্যাঁ, লাইক করো। আর সাথে সাথে অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে, কেউ যদি নতুন থাকেন আমার এই ক্লাসে তারা অবশ্যই স্বাগতস এডুকেয়ার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে টাইম টু টাইম আমি যে ক্লাসগুলো নেব আপনাদের কাছে পৌঁছে যাবে। বেল আইকন প্রেস করে রাখবেন, নোটিফিকেশান এসে যাবে। আজকে 3 নম্বর থার্ড লেকচার চলছে এমসিকিউ পার্ট ডাব্লিউবি টেট। আর এই টোটাল ক্লাসের পর আমার কি হয়, মানে পুরো একটা পিডিএফ আপলোড করা হয়, তবে সেটা ইউটিউব চ্যানেলে নয়। তার জন্য ঠিক সিমিলারলি স্বাগতস এডুকেয়ার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে যাবেন। স্বাগতস এডুকেয়ার টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন থাকেন তাহলে অবশ্যই মেটেরিয়ালসগুলো পিডিএফ আকারে পেয়ে যাবেন প্রত্যেকটা ক্লাস। যাই হোক, এই ছিল ক্লাস সম্পর্কিত ইনফরমেশান। তবে ইউটিউব চ্যানেলে কতগুলো প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্ট ফলো করবেন। ডাব্লিউবি টেটের প্লেলিস্টটাকেই দেখবেন ইউটিউব চ্যানেলে, সেই টেটের প্লেলিস্টটাকে যাবেন, সেখানেই যা যা ক্লাস টেট সম্পর্কিত পাবেন। এছাড়া ডাব্লিউবি সেট আছে, এসএসসি, এমএসসি, স্কুল সার্ভিস, মাদ্রাসা সার্ভিস কমিশন ইত্যাদি ইত্যাদি, এবং পিএসসি তারও একটা প্লেলিস্ট আলাদা করে রয়েছে। তো একটা সুবিধে হবে, ডাব্লিউবি টেট যারা দেবেন তারা এই প্লেলিস্টটা ফলো করবেন, তাহলে সব কিছু ক্লাস এখানে পেয়ে যাবেন। চলুন সরাসরি ক্লাসে চলে যাই। আজকে পুরো থিওরি পার্ট থেকে কিছু এমসিকিউ রেডি করা হয়েছে, সেগুলো স্পেশালি পিয়াজের থিওরি, কোলবার্গসের থিওরি। আমি এগুলো নিয়ে অবশ্যই থিওরি ক্লাস প্রোভাইড করব নেক্সট ক্লাসে। আজকে এমসিকিউ পার্ট। চলুন সরাসরি প্রশ্নে। কোশ্চেন নাম্বার 1, পিয়াজের মতে শিশুর সংবেদন ও সঞ্চালনমূলক চিন্তনের যে স্তরের সময়কাল সেটা কত? অ্যাকর্ডিং টু পিয়াজেট, Jan Piaget, the period of sensory motor thinking of a child up to 2 years from the birth, জন্ম থেকে একদম 2 বছর পর্যন্ত, 2 থেকে 5 বছর পর্যন্ত, 6 থেকে 11 বছর পর্যন্ত, 11 থেকে 14 বছর পর্যন্ত। 4টে স্টেজ রয়েছে: সেন্সারি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ। তো এইটা প্রথম স্টেজ রয়েছে সেন্সারি মোটর স্টেজ, সেই স্টেজের সময়কাল কত? আপনাদের বলতে হবে যে সেই স্টেজের সময়কাল হচ্ছে সাধারণত জন্ম থেকে 2 বছর পর্যন্ত। তাই অপশান, মানে কোশ্চেন নাম্বার 1, অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। তবে এই ক্লাসের এই এমসিকিউগুলোকে করতে গেলে অবশ্যই একটা খাতা কলম নিয়ে বসবে সবাই। কোশ্চেন নাম্বারিং করে করে কোনটা হয়েছে দেওয়ার পর লাস্ট কতগুলো ঠিক করলেন ক্লাসের শেষে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দেবেন, তাহলে আমি ফিডব্যাক পাবো। তাতে আশা করি আরও নতুন নতুন করে ক্লাসের জন্য প্রিপেয়ার হয়ে আসবো, আরও নতুন ইনফরমেশান, আরও নতুন নতুন বিষয়গুলো নিয়ে। তবে পিয়াজের থিওরি, কোলবার্গসের থিওরি একদম আপার প্রাইমারি টেট বলুন, এমনি টেট বলুন, সেন্ট্রাল টেট বলুন, প্রত্যেকটা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই জায়গা থেকে প্রশ্ন আসেই প্রত্যেক বছরই। নেক্সট কোশ্চেন নাম্বার 2, পরিবেশের চাহিদা অনুযায়ী পুরনো প্রক্রিয়ার পরিবর্তন হলো কোনটা? আত্তীকরণ, সহযোজন, সাংগঠনিকীকরণ, সাম্যাবস্থা। দ্য চেঞ্জেস ইন দ্য ওল্ড প্রসেস অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ডস অফ দ্য এনভায়রনমেন্ট। পরিবেশের চাহিদা অনুযায়ী আমি যে পরিবর্তনটা করব সেটাকে কি বলবো? অ্যাসিমিলেশন মানে আত্তীকরণ, অ্যাকোমোডেশন সহযোজন, অর্গানাইজেশন সাংগঠনিকীকরণ, ইকুইলিব্রিয়াম। কোনটাকে এটা, মানে কোন বিষয়টাকে এটাকে প্রায়োরিটি দেবে? এগুলো সবকটাই কিন্তু পিয়াজেটের থিওরি। এগুলো হচ্ছে স্কিমা ডেভেলপমেন্টের প্রসেস। স্কিমা যে ডেভেলপমেন্ট হয় সেই ডেভেলপমেন্টের একটা প্রসেস, এগুলো সব কটা রয়েছে। মূল হচ্ছে অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, অর্গানাইজেশন অ্যান্ড ইকুইলিব্রিয়াম। এই সবকটাই কিন্তু এই পিয়াজেটের স্কিমা ডেভেলপমেন্টের এক একটা পার্ট বলা যেতে পারে। তো যাই হোক, অ্যান্সার হচ্ছে কোশ্চেন নাম্বার 2, সহযোজন, অ্যাকোমোডেশন। নতুন কিছু
আমি এটুকু জানি, আমি ক জানি, আমি খ জানি, আমি গ জানি, ইত্যাদি ইত্যাদি জানি। তার সঙ্গে আমি আবার নতুন করে শিখছি এ বি সি ডি। তার মানে এটা আমার পুরোনোটা জানা ছিল, ক খ গ ঘ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তার সঙ্গে নতুন আবার যুক্ত করলাম এ বি সি ডি। আমার মনে হচ্ছে বাংলা মিডিয়ামের সাথে সাথে ইংরেজি মিডিয়ামটাও দরকার, তার মানে পুরোনোটার সাথে সাথে আমাকে নতুনটাকে অ্যাড করলাম। দ্যাট ইজ অ্যাকোমোডেশন বা সহযোজন। অ্যাসিমিলেশন আত্মীকরণ। আমি কি করলাম, আমার মতো করে পরিবর্তন করি। অ্যামিবা যেমন হয়, অ্যামিবা যখন খাদ্য গ্রহণ করে সে খাদ্যটাকে নিজের মধ্যে নিয়ে নেয়, অ্যাসিমিলেট, আত্মীকরণ করে নেয়। তার মানে আমরা সব কিছুটা, কেউ একটা কিছু বললো, কোনো একজন টিচার্স বললেন যে এটা এইরকম ভাবে করতে হয়, তিনি তার মতো করে বললেন, আমি আমার মতো করে আত্মস্থ করে নিলাম, আমি আমার মতো করে মনে রাখলাম। অ্যাসিমিলেশন। অর্গানাইজেশন মানে সব কটাকে এক জায়গায় সংগঠিত করে নিলাম। এই সব কটা যদি করতে পারি তাহলে পরিবেশের সঙ্গে একটা ব্যালেন্স বজায় রাখতে পারবো, সাম্যাবস্থা বজায় রাখতে, ইকুয়ালিটি বজায় রাখতে পারবো। দ্যাট ইজ ইকুইলিব্রিয়াম। নেক্সট কোশ্চেন নাম্বার 3, সংবেদন ও সঞ্চালনমূলক স্তরে শিশুর কোন আচরণটি আমরা দেখতে পাবো ডিউরিং দ্য পিরিয়ড অফ সেন্সারি মোটর থিঙ্কিং আর চিলড্রেন। প্রত্যেকটা পিরিয়ডের বেশ কতগুলো থিঙ্কিং প্রসেস রয়েছে, মানে কতগুলো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেগুলো নিয়ে আমি থিওরি ক্লাসে ডিটেলসে বলবো। একটা বিরাট বিষয় রয়েছে, সেগুলোকে একটা ছোট্ট ছকের আকারে তুলে দেবো। তো এখন দেখি তাহলে সংবেদন এবং সঞ্চালনমূলক স্তরে দ্য ডিউরিং দ্য পিরিয়ড অফ সেন্সারি মোটর থিঙ্কিং আ চাইল্ড বিহেভস অ্যান্টিসিপেটরি, প্রত্যাশাগত আচরণ করে একবারে 0 থেকে 2 এই সময়টা। ইমিটেটিং বিহেভস মানে অনুকরণমূলক আচরণ করে। বিকাম অ্যাডাপ্ট দ্য অ্যাপ্লাইং ল্যাঙ্গুয়েজ, সে কী করে ভাষা প্রয়োগের দক্ষতা তার অর্জন করতে শিখে ফেলে এই সময়। অ্যান্ড লাস্ট হচ্ছে থিঙ্কিং লজিক্যালি অ্যান্ড টেক্স ডিসিশন অ্যাকর্ডিংলি, তার মানে যুক্তিপূর্ণ চিন্তা করতে পারে এবং ভিত্তিতে তার সংবেদন সঞ্চালনমূলক স্তরে যুক্তিপূর্ণ চিন্তাটা আসে না, তো এটাকে বাদ দিতে হবে, একদম উঁচু স্তরে রয়েছে এগুলো। তার মানে এই বয়সে তারা সবসময় এক্সপেক্ট করে, এই একটা সামনে লাল বল দেখাচ্ছিল, ছোট্ট একটা বাচ্চা বিছানায় শুয়ে আছে, দোলনায় শুয়ে আছে, লাল বলটাকে সরিয়ে নেওয়া হলো, ও এক্সপেক্ট করে কি আবার নিশ্চয়ই বলটা আসবে। মা তার কাছ থেকে সরে গেল, ও এক্সপেক্ট করে আবার মা আসবে ওর কাছে। বিহেভস এই এই মানে এই ধরনের আচরণ প্রত্যাশা করে, এক্সপেক্ট করে এই সময়। নেক্সট কোশ্চেন নাম্বার 4, শিশুর বিলম্বিত অনুকরণের প্রয়াস পিয়াজের মতে যে স্তরে দেখা যায়। বিলম্বিত অনুকরণ, দ্য পিয়াজের দ্য স্টেজ ডিফার্ড ইমিটেশন অফ আ চাইল্ড ইজ সিন। কীরকম বিলম্বিত অনুকরণের প্রয়াস পিয়াজের মধ্যে যে স্তরে দেখা যায়? সংবেদন ও সঞ্চালনমূলক স্তর, পিরিয়ড অফ সেন্সারি মোটর স্টেজ বললাম 4টে রয়েছে। আর প্রি অপারেশনাল স্টেজের 2টো ভাগ রয়েছে, একটা প্রি কনসেপচুয়াল, প্রি ইনটিউটিভ, এই 2টো ভাগ রয়েছে। তাহলে এটা প্রি কনসেপচুয়াল মানে সেন্সারি মোটর স্টেজ প্রি অপারেশনাল স্টেজের আন্ডারে 2টো, আর কংক্রিট অপারেশনাল স্টেজ ফর্মাল অপারেশনাল স্টেজ। তাহলে এই 4টের মধ্যে কোনটাতে আমরা দেখব শিশুর বিলম্বিত অনুকরণের প্রয়াস পেঁয়াজের মধ্যে দেখা যায়? সেটা অবশ্যই প্রি কনসেপচুয়াল স্টেজ, তার মানে প্রি অপারেশনাল স্টেজের প্রথমটা। প্রি অপারেশনাল স্টেজকে 2টো ভাগে ভাগ করা হয়েছে, প্রি অপারেশনাল স্টেজকে 2টো ভাগে, তার মধ্যে প্রথমটা প্রি অপারেশনাল স্টেজে, একটা হচ্ছে প্রি কনসেপচুয়াল আর প্রি ইনটিউটিভ। এই প্রি ইনটিউটিভ স্টেজ, প্রি কনসেপচুয়াল, এই প্রি কনসেপচুয়াল স্টেজেই তাহলে দেখা যায় কোনটা, ওই বিলম্বিত অনুকরণ। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5, পিয়াজের মতে শিশুর প্রাক ধারণামূলক স্তরের সময়কাল কত? জন্ম থেকে, তাহলে একটা হয়ে গেছে কি বললাম প্রি সেন্সরি মোটর স্টেজ, এবার হচ্ছে এটা হচ্ছে পিরিয়ড অফ প্রি কনসেপচুয়াল স্টেজ। প্রি অপারেশনাল স্টেজের 2টো ভাগ, সেটা কোনটা? 0 থেকে 2 ইয়ার্স, 2 থেকে 4, 6 থেকে 11, 11 to 14 ইয়ার্স। প্রি কনসেপচুয়াল স্টেজে অবশ্যই 2 থেকে 4, এখানে 2টো ভাগ রয়েছে, 0 থেকে 2 হচ্ছে সেন্সারি। এবার তারপরে স্টেজটা রয়েছে প্রি অপারেশনাল স্টেজে 2 থেকে 4, 8 হচ্ছে 4 থেকে 7 কিংবা 8, এটা হচ্ছে প্রি ইনটিউটিভ আর এটা প্রি কনসেপচুয়াল। তাহলে 2 থেকে 4 বছর হচ্ছে পিয়াজের প্রাক ধারণামূলক স্তর বা প্রি কনসেপচুয়াল স্টেজের সময়কাল। নেক্সট কোশ্চেন নাম্বার, পিয়াজের মধ্যে শিশুর সংজ্ঞামূলক চিন্তনের স্তরের সময়কাল কত? অ্যাকর্ডিং টু পিয়াজের দ্য পিরিয়ড অফ ইনটিউটিভ
থট অফ আ চাইল্ড, এক্ষুনি বললাম 4 থেকে 7-8 মানে প্রথমটাই হবে। ওকে, 4 থেকে 8 ইয়ার্স। নেক্সট কোশ্চেন নাম্বার 7, পিয়াজের মতে শিশুর বাস্তব সক্রিয়তার স্তরের সময়কাল কত? জন্ম থেকে 2 বছর অ্যাকর্ডিং টু পিয়াজেট দ্য পিরিয়ড অফ কংক্রিট অপারেশনাল অফ আ চাইল্ড। এই ভাগগুলো আমি পরিষ্কার করে বলবো, তবে একটুখানি ছোট করে একটুখানি বলে নিই এই ক্লাস। একটা হচ্ছে যে সেন্সারি মোটর স্টেজ, আমরা এইভাবে মনে রাখবো SPCF, এস ফর সেন্সারি মোটর স্টেজ। এটার সময়কাল হচ্ছে, তাহলে লেখো 0 থেকে 2 ইয়ার্স। প্রি অপারেশনাল স্টেজ, প্রি অপারেশনাল স্টেজের আন্ডারে আবার দুটো ভাগ রয়েছে, একটু আগে বললাম, প্রি কনসেপচুয়াল আর প্রি ইনটিউটিভ। প্রি তাহলে অপারেশনাল স্টেজের সময়কাল হচ্ছে 2 থেকে 8 বছর, 7-8 বছর বলে অনেকে, তাই এটা 2 থেকে 4 ইয়ার্স। আর প্রি ইনটিউটিভ হচ্ছে 4 থেকে 7 কিংবা 8 ইয়ার্স। ওকে, এবার সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ। কংক্রিট অপারেশনাল স্টেজের সময়কাল হচ্ছে তাহলে কত? এটা 7-8 থেকে প্রায় 11-12 বছর বলা হয়। হ্যাঁ, 11-12 বছর। লাস্ট হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। ফর্মাল অপারেশনাল স্টেজ, এটার সময়কাল হচ্ছে 11-12 থেকে 18 বা এরকম একটা, মোর দেন 18, এইরকম সময়টা মোটামুটি বলা হয়। তো তাহলে এটা পরিষ্কার যে এই জায়গা, তাহলে পেঁয়াজের মধ্যে যে স্টেজের যে সময়কাল, এখান থেকে পরিষ্কার বলা যাবে পেঁয়াজের মধ্যে শিশুর বাস্তব সক্রিয়তার স্তরের সময়কাল তাহলে কোন সময় হচ্ছে? তাহলে বাস্তব সক্রিয়তার স্তরের সময়কাল হচ্ছে 8 থেকে 14 বছর। নেক্সট কোশ্চেন নাম্বার 8, পেঁয়াজের মতে শিশুর নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তরের সময়কাল কত? অ্যাকর্ডিং টু পিয়াজেট, পিরিয়ড অফ ফর্মাল অপারেশনাল স্টেজ ইন এ চাইল্ড, এটা অবশ্যই ওই যে বললাম এক্ষুনি, ফ্রম 15 ইয়ার টিল ডেথ, মানে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে বলছে, কেউ বলছে 18, কেউ 15, এরকম মোটামুটি এই কনসেপ্টটা একটু মাথায় রাখলে হবে। 11-12 থেকে 15 কেউ বলছে, 15 থেকে মানে ডেট মৃত্যু পর্যন্ত কেউ বলছে, যা মানে এরকম আর কি, 14 পরে অংশটা, মোটামুটি 8 থেকে 14 বছরের পরবর্তী সময়টাকে বলা যেতে পারে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন নাম্বার 9, পেঁয়াজের মতে যে স্তরে শিশু বিমূর্ত চিন্তনের ক্ষমতা অর্জন করে, এটা একদম অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং পাওয়ার তৈরি হয়, এটা কোন স্তরে? নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তরে, পিরিয়ড অফ ফর্মাল অপারেশনাল স্টেজ, এখানে ফেজ বলেছে, যাই হোক, প্রাক ধারণামূলক স্তর, পিরিয়ড অফ প্রি কনসেপচুয়াল ফেজ, সংজ্ঞামূলক চিন্তনের স্তর, পিরিয়ড অফ ইনটিউটিভ থট ফেজ, বাস্তব সক্রিয়তা, পিরিয়ড অফ কংক্রিট অপারেশনাল ফেজ। তো এখানে মোটামুটি একদম কংক্রিট ধারণা তৈরি হয়ে যায়, বাস্তব চিন্তা ভাবনা করতে পারে, বিমূর্ত অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, এই পৃথিবীর বাইরের জগৎ, মহাকাশ, এই বিশ্ব, এইসব কনসেপ্টগুলো যখন ভাবতে পারে, তখন নিশ্চয়ই ছোট বয়সে হয় না, এটা একদম ফর্মাল অপারেশনাল স্টেজে হয়, একদম নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তরে। কোশ্চেন নাম্বার 10, এজ লাইক বি, এ বির মতো, ওয়ান রেসপেক্ট, দেয়ারফোর আ মাস্ট বি লাইক বি ইন আদার রেসপেক্ট, এই জাতীয় যুক্তি শিশু বিকাশের যে স্তরে কাজ করে, একে বির মতো মনে হচ্ছে, তাহলে মানে এরকম কনসেপ্টটা যখন হয় নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তরে, প্রাক ধারণামূলক স্তরে, সংজ্ঞামূলক চিন্তনের স্তরে, বাস্তব সক্রিয়তার স্তরে। Is like be in one respect, therefore a must be like be in other respect. In the development of child, this type of ট্রানজাক্টিভ ওয়ার্ক, এটা কি ডিউরিং কোন পিরিয়ডে, ওটা আমরা দেখতে পাই, অবশ্যই এটা প্রি কনসেপচুয়াল স্টেজে ধারণাটা তৈরি হয়, এর মতো ও, তার মানে কি, এই কনসেপ্টটা তৈরি হচ্ছে কি, মানে এটা একটা ধারণাটা তৈরি হচ্ছে, মানে এই কনসেপ্ট তৈরি হচ্ছে, কনসেপ্ট ফর্মেশন। তো সেই জন্য কনসেপচুয়াল ফেজেই এই কনসেপ্টটা দেখা যায়। মানে নেক্সট কোশ্চেন নাম্বার
11 যে স্তরে শিশুর ধারণা প্রকৃত ধারণার মতো ব্যাপকও নয় আবার বিচ্ছিন্ন অভিজ্ঞতার মতো একও না, একাজি রয়েছে সেটা একদম মানে একদম ইউনিট, এই যে এক্সপিরিয়েন্সটা এইরকমই নয় যে একা, এটা সত্যি এটা মানে পিওরলি একটা সেপারেট অংশ, এরকম ব্যাপারটা যখন হচ্ছে না, সেটা কোন স্তর? দ্য প্রপার কনসেপ্ট অফ আ চাইল্ড ইজ নাইদার ভাস্ট নর আ সেপারেট এক্সপিরিয়েন্স অ্যাট দ্য স্টেজ, পুরো বৃহত্তরও নয় আবার ছোট্ট পৃথকভাবে একাও নয়। এই যে ব্যাপারটা একটু একটু জড়িয়ে রয়েছে কনসেপ্টটা, কোন স্তরে রয়েছে এটা? ফর্মাল অপারেশনাল স্টেজ, কংক্রিট প্রি কনসেপচুয়াল, প্রি ইনটিউটিভ, কংক্রিট অপারেশনাল স্টেজ, কোন স্তরে রয়েছে এটা? অবশ্যই এটাও ঠিক প্রি কনসেপচুয়াল স্টেজেই রয়েছে। এটা মানে ক্লিয়ার নয় তো ধারণাটা, এটা ধারণাটা তৈরি করতে হবে, প্রি কনসেপচুয়াল ফেজ। নেক্সট কোশ্চেন নাম্বার 12, প্রাক ধারণা হলো এমন উপস্থাপনা যা প্রকৃত ধারণাত্ব বা প্রকৃত ব্যক্তিত্ব অর্জন করে না, বরং দুটি চরমের মধ্যে অবিরাম ওঠানামা করে, এক্ষুনি যেটা বললাম ঠিক সেম। মানে আমি যদি এইখানে একটা বিষয় রয়েছে, এইখানে একটা বিষয় রয়েছে, এইটা ছেড়ে পুরো এখানেও আসছে না, বা এইটা ছেড়ে পুরো কনসেপ্টটা এখানে আসছে না, তার মানে বিষয়টা মাঝামাঝি পোর্শনে যখন থাকছে, মানে পুরোটা ক্লিয়ার নয়, এটাও পরিষ্কার নয়, পরিষ্কার নয়, এটাও পরিষ্কার নয়, তার মাঝামাঝি পোর্শন যখন রয়েছে, অবশ্যই এইরকম বিষয়টাকে বলছে। এই মন্তব্যটি কে করেছেন? একটু আগে যে ধারণাটা দিলাম সেই রকমই বিষয়, প্রি কনসেপ্ট অ্যান্ড রিপ্রেজেন্টেশন হুইচ অ্যাচিভ নাইদার ট্রু জেনারেলি নট টু ইন্ডিভিজুয়ালি বাট ইনফ্যাকচুয়াল ইনসেন্টলি বিটুইন টু এক্সট্রিম মার্কড বাই, মানে এটা মানে বললাম না বিটুইন পজিশনে অবস্থান করেছে, এটা পিয়াজেট বলেছেন এই ধরনের কনসেপ্টের কথা। পিয়াজের মত অনুযায়ী প্রাক ধারণা স্তরের পরবর্তী স্তরটা কোনটা? এক্ষুনি বললাম এস পি সি এফ, পির আন্ডারে দুটো, প্রি কনসেপচুয়াল, তারপরটা হচ্ছে ইনটিউটিভ। তার মানে প্রি কনসেপচুয়ালের পরবর্তী স্তর হচ্ছে প্রি ইনটিউটিভ ফেজ। হ্যাঁ, সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14, পিয়াজের মতে যে স্তরে শিশু সাদৃশ্যের ভিত্তিতে বস্তু সামগ্রীকে বিভিন্ন দল বা শ্রেণীতে বিন্যস্ত করতে পারে, একটু আগেই যেমন বললাম, এবার পৃথক করতে পারছে বিষয়টাকে। অ্যাকর্ডিং টু পিয়াজে, এটা চাইল্ড ক্যান সেপারেট ডিফারেন্ট থিং ইন গ্রুপ অর ক্লাস অন দ্য বেসিস অফ দেয়ার সিমিলারিটিস ডিউরিং দ্য, ধরো অনেকগুলো বই খাতা কলম রয়েছে, সে সব কটাকে সেপারেট করছে এরকমই, বই খাতা কলম জলের বোতল, তারপরে ধরো কথা বলছি ঔষধের কোনো রকম পাউচ রয়েছে, তাহলে ও কি করলো, বই খাতা কলমগুলোকে একদিকে রাখলো, জলের বোতলটাকে একদিকে রাখলো, ঔষধগুলোকে একদিকে রাখলো, তার মানে কি ওর লেখার জিনিস পড়ার জিনিসগুলো একদিকে, মানে মেডিসিনগুলোকে একদিকে, মানে ড্রিঙ্কিং কনসেপ্টগুলোকে একদিকে, এই যে পৃথক করতে পারছে, এটা সাধারণত কংক্রিট অপারেশনাল স্টেজ বা বাস্তব সক্রিয়তার স্তরেই তৈরি হয়ে যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 15, পিয়াজের মতে শিশু যে স্তরে বাবা কাকা পিসি মাসি প্রভৃতি পারিবারিক সম্পর্কে বিন্যাস করতে পারে, সিমিলারলি এক্ষুনি যখন বললাম বিষয়গুলোকে আলাদা করতে পারছে, এবার রিলেশনগুলোকে যখন সে সম্পর্কের ভিত্তিতে বিন্যস্ত করতে পারছে, অ্যাকর্ডিং টু পিয়াজ, এটা চাইল্ড ক্যান এস্টাবলিশ ফ্যামিলি রিলেশন, আমার পিসি, আমার পিসে মশাই, আমার কাকা কাকিমা, এই যে কনসেপ্ট, আমার ভাই বোন, আমার পিস্তত ভাই মামাতো ভাই, এই যে কনসেপ্টগুলোকে সে যখন তৈরি করতে পারছে, এটা কোন স্তরে? এটা অবশ্যই একই রকম কনসেপ্ট তৈরি হয়ে যাচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ বা বাস্তব সক্রিয়তার স্তরেই এটা দেখা যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 16, অ্যাকর্ডিং টু পিয়াজেট, আ চাইল্ড ক্যান এস্টাবলিশ রিলেশন ইন ক্লাসিফিকেশন অ্যান্ড অর্ডারিং অফ নাম্বার ডিউরিং দ্য কোন পিরিয়ডে? পিরিয়ড অফ ফর্মাল অপারেশনাল, সেন্সারি মোটরস থিঙ্কিং, ইনটিউটিভ থট, কংক্রিট অপারেশনাল স্টেজ, কোনটাতে এইরকম কনসেপ্ট দেখা যায়? পিয়াজের মতে শিশু যে স্তরে সংখ্যার শ্রেণীবিন্যাস ও বিন্যস্ত করতে পারে, আমি বলছিলাম প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স বলবো, সেটা সেখান থেকে তৈরি হয়, অবশ্যই কংক্রিট অপারেশনাল স্টেজেই এটা তৈরি হয়, সংখ্যার ধারণা তৈরি করতে পারে, সে নাম্বার বলতে পারে, নাম্বার গুনতে পারে, এই কনসেপ্টটা তৈরি হয় তার কংক্রিট অপারেশনাল স্টেজ বা বাস্তব সক্রিয়তার স্তরে। নেক্সট কোশ্চেন নাম্বার 17, আ চাইল্ড, একটা শিশু টেক্স ক্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া ইন রিলেশন টু টাইম অ্যান্ড স্পেস ডিউরিং দ্য, সময় স্থান সম্পর্কে শিশু যে স্তরে প্রকৃত বিমূর্ত ধারণা করতে পারে,
সে আবার টাইম সম্পর্কে কনসেপ্ট হয়ে যাচ্ছে, পেস সম্পর্কে তৈরি হয়ে যাচ্ছে। এটা কোন স্তরে? পিরিয়ড অফ ফর্মাল অপারেশনাল স্টেজ, সেন্সারি মোটর থিঙ্কিং, ইনটিউটিভ থট, কংক্রিট অপারেশনাল। এক্ষুনি যে কথাগুলো বললাম সেই জায়গা থেকে পরিষ্কার হয়ে যায় এটা, মানে যখন সে বিমূর্ত, পিওর বিমূর্ত ধারণা করতে পারছে তখন কিন্তু ফর্মাল অপারেশনাল স্টেজ। সে যখন সময়, স্থান এইগুলো সম্পর্কে বিমূর্ত চিন্তা ভাবনা করতে পারছে তখন সেটা হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ। নেক্সট কোশ্চেন নাম্বার 18, দলবদ্ধতার যেটি মৌলিক ধর্ম নয়, পড়লেই অ্যান্সার পাওয়া যাবে। বদ্ধতা, ক্লোজার, বৈপরীত্য, রিভার্সিবিলিটি, বিনিময়, এক্সচেঞ্জ, সংযুক্তি, অ্যাসোসিয়েটিভিটি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রুপ মেট? দেখো, একসঙ্গে যখন এক করতে চাইছি তখন আমরা সেই পারসেপশনের থিওরি অনুযায়ী ক্লোজার, সিম্পলিসিটি, ক্লোজার, এই যে এইটা কিন্তু কি লিখেছি, এটা সবাই যদি ভালো করে দেখে তাহলে পরিষ্কার হয়ে যাবে যে এটা এ লেখা আছে, অনেকগুলো বিন্দু সমানে কিন্তু কোনোটা জোড়া নেই, সব কাছাকাছি বিন্দুগুলো আছে বলে এ দেখাচ্ছে। জোড়া লাগালে তখন কিন্তু এ হয়, কিন্তু আমরা না মনে মনে জোড়া লাগিয়ে নিই, তাই না, এ। তো সেই রকমই আর কি, এটা ক্লোজার। রিভার্সিবিলিটি, বৈপরীত্য, ডিফারেন্স বিভিন্ন রকম জিনিসগুলো রয়েছে, সব কটাকে একসঙ্গে জোড়া লাগানো যেতে পারে। ধরো এরকম একটা বক্স রয়েছে, তার পাশে আরেকটা এরকম বক্স রয়েছে, তাহলে অবশ্যই ব্যাপারটা এরকমই হচ্ছে যে ধারের অংশগুলো যদি এরকম পজিশন থাকে তাহলে দুটোকে পাশাপাশি ফেললে পুরো জোড়া লেগে একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে যেতে পারে, বড় একটা, তাই না? এই কনসেপ্টটা তৈরি হয়ে যায়। সে মানে তার মানে কিন্তু বিনিময়, এক্সচেঞ্জ, বিনিময়টা কি হবে? এটা মৌলিকত্ব ধর্ম কি করে হবে? একসঙ্গে গ্রুপ তৈরি করা যাবে না তো, এক্সচেঞ্জ পরিবর্তন, তাই এটা না। কোশ্চেন নাম্বার 19, অনুমানমূলক চিন্তা ভাবনা, হাইপোথেটিকো ডিডাকটিভ থিঙ্কিং এলিভেট চাইল্ডহুড আন্ডারস্ট্যান্ডিং ফর্ম। তার মানে এই যে কনসেপ্ট যে প্ল্যানটা তৈরি হয়, মানে কন্টেম্পলেশন অফ অ্যাকশন অফ দ্য, মানে সায়েন্স অফ এক্সপ্লেনেশন, কনসেপ্টটা এরকমই যে হাইপোথেটিকো ডিডাকটিভ, আমরা রিসার্চে এগুলো যখন বলছিলাম, হাইপোথেটিকো ডিডাকটিভ থিঙ্কিং, অনুমানমূলক একটা চিন্তা ভাবনা, এটা শৈশবের বোধগম্যতাকে কর্মের চিন্তা ভাবনা থেকে ব্যাখ্যার বিজ্ঞানে উন্নত করে। তার মানে ছোট্ট বয়স থেকে তার মধ্যে কিছু কিছু হাইপোথেটিকো ডিডাকটিভ মানে কনসেপ্টটা তৈরি হয়, বড় বয়সে সে এটা বিরাট গবেষণার আকারে প্রুভ করতে পারে। তার মানে যত যত সায়েন্টিস্ট আমরা দেখেছি, যত যত আবিষ্কার আমরা পেয়েছি, এই আবিষ্কারের পেছনে যদি ইতিহাস দেখি, সেই বিজ্ঞানী, সেই মানে সেই সায়েন্টিস্টের ছোটোর থেকে তার তাগিদ রয়েছে, কেন 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 এটা হয়। এই কেনর উত্তর খুঁজতে গিয়ে তিনি আমাদেরকে কোনো কোনো থিওরি দিয়েছেন। এই কনসেপ্টটা কে বলেছেন? বলেছেন মাইকেল গ্রিন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 20, পিয়াজের নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তরে যে স্তর, যে বিকল্প নামে পরিচিত, মানে চিহ্নিত করেন, সেটা পিয়াজের মার্কস পিরিয়ড অফ ফর্মাল অপারেশনাল স্টেজ ইন দ্য ডিফাইন্ড নেম অ্যাজ পিরিয়ড অফ হাইপোথেটিকো ডিডাকটিভ রিজনিং, পিরিয়ড অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড, পিরিয়ড অফ মোরাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, জ্ঞানমূলক বিকাশ। কোনটার কথা বলেছেন? মানে বৌদ্ধিক বিকাশ না নৈতিক বিকাশের কথা কে বলেছেন? কোহলবাগ বলেছেন, তাই না? তার মানে এটা অবশ্যই মানে কনসেপ্টটা এরকমই, নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তরের যে বিকল্প নাম হাইপোথেটিকো ডিডাকটিভ রিজনিং পিরিয়ড। তার মানে আমরা ওই যে কি বললাম, ফর্মাল অপারেশনাল স্টেজকে আরেকটা নামে এইভাবে বলা হয়, ফর্মাল অপারেশনাল স্টেজ বা নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর, এটা হচ্ছে পিরিয়ড অফ হাইপোথেটিকো ডিডাকটিভ রিজনিং এর স্টেজ। নেক্সট কোশ্চেন নাম্বার 21, অ্যাকর্ডিং টু পিয়াজেট আ চাইল্ড স্টার্ট হিজ লার্নিং প্রসেস অ্যাট দ্য স্টেজ, কোন সময় তার শিখন শুরু করে? পিয়াজের মতে যে স্তরে শিশু নিজের চিন্তন প্রক্রিয়া সম্পর্কে চিন্তা করতে পারে, সে নিজের শিখবে, পিরিয়ড অফ ফর্মাল অপারেশনাল স্টেজ, সেন্সারি মোটর থিঙ্কিং, ইনটিউটিভ থট, কংক্রিট অপারেশনাল স্টেজ। কোন স্তরে এটা দেখা যায়? অবশ্যই এটা পিরিয়ড অফ ফর্মাল অপারেশনাল স্টেজেই হবে। চিন্তা করতে পারা, এই চিন্তা করতে পারার কনসেপ্ট অ্যাকচুয়ালি ফর্মাল অপারেশনাল স্টেজ, এবং বিমূর্ত চিন্তা করতে পারবে, মানে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং তার মধ্যে তৈরি হবে। নেক্সট, এটা একটু আগেই বললাম, লরেন্স কোহলবাগ ডেভেলপড সাইকোলজি ফর্ম কান্ট, হেগেল, রবার্ট হাভিখস্ট,
স্পেন হওয়া, কার দ্বারা সে তার নৈতিক বিকাশের তত্ত্বটা পাঠ গ্রহণ করেছিলেন? অবশ্যই এটা এই যে রবার্ট হার্ভিকস্টের কাছ থেকে বিকাশমূলক চিন্তাভাবনার যে থিওরি সেইটা তিনি গ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 23, কোলবার্গের মতে যে আচরণ শিশুর নৈতিক বিকাশের সহায়ক নয়, অ্যাকর্ডিং টু কোলবার্গ দ্য বিহেভিয়ার হুইচ ইজ নট হেল্পফুল ইন দ্য মোরাল ডেভেলপমেন্ট অফ আ চাইল্ড, হেল্প করে না বহিরাচরণ, ম্যানিফেস্ট বিহেভিয়ার, ইনিশিয়েশন অফ ম্যানিফেস্ট বিহেভিয়ার বহিরাচরণের উদ্দেশ্য, ইন্টেনশন অফ ম্যানিফেস্ট বিহেভিয়ার বহিরাচরণের উদ্দেশ্য, কনসিকুয়েন্স অফ ম্যানিফেস্ট বিহেভিয়ার বহিরাচরণের আভ্যন্তরীণ প্রভাব, আর মেন্টাল ডেভেলপমেন্ট মানসিক সঞ্চালন বা মানসিক মেন্টাল মুভমেন্ট মনের যে ওঠানামা সেটা। কোলবার্গের মতে যে আচরণ শিশুর নৈতিক বিকাশের সহায়ক নয়, অবশ্যই এটা মনের ওঠানামা করলে তার মোরাল ডেভেলপমেন্ট হবে না। হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, এই কনসেপ্ট থেকে কিন্তু কোলবার্গের নৈতিক থিওরি দেখা যায়। টিচার বলেছেন যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে খারাপ, এটা স্মোক করা যাবে না। টিচারই পরবর্তীকালে স্মোক করছেন রাস্তায়, তখন স্টুডেন্টের মনে বিরাট দ্বিধাদ্বন্দ্ব চলবে যে স্যার তো বলেছিলেন এটা, তিনি তো করছেন এটা, আমি কি করব? এই নিজের কি করব এই ডিসিশনটা আসাটাই হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট বা নৈতিক বিকাশ। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 24, কোলবার্গের মতে যেটি নৈতিক বিকাশের উপাদান নয়, অ্যাকর্ডিং টু কোলবার্গ হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ এলিমেন্ট অফ মোরাল ডেভেলপমেন্ট, জ্ঞানমূলক বিকাশের দিকটা কোনটা নৈতিক বিকাশের উপাদান নয়? কগনিটিভ ডেভেলপমেন্ট, কগনিটিভ কনফ্লিক্ট, জ্ঞানমূলক স্তরের দ্বন্দ্ব, রোল টেকিং এবিলিটি, নির্দিষ্ট ভূমিকা গ্রহণের ক্ষমতা, আর সোশ্যাল কগনিটিভ ডেভেলপমেন্ট, সামাজিক জ্ঞানমূলক বিকাশ। এই কটা কিন্তু আমরা যেমন পিয়াজেটের থিওরিতে দেখেছিলাম স্কিমা ডেভেলপমেন্টের জন্য অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, ইকুইলিব্রিয়াম, এই যে অর্গানাইজেশন, এইগুলো ছিল। ঠিক তেমনি কোলবার্গের নৈতিক বিকাশেরও কতগুলো এরকম উপাদান ছিল। একটা কগনিটিভ ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে কনফ্লিক্ট, কগনিটিভ কনফ্লিক্ট, তাহলে জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক স্তরের দ্বন্দ্ব, রোল টেকিং এবিলিটি, আমি কি ভূমিকা পালন করব, এই থেকে কিন্তু মোরালিটি তৈরি হয়, মোরালিটি তৈরি হয়। তো কিন্তু এইটা নয়, উপাদান নয়, এটা হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি কার? এরিকসন, সাইকোসোশ্যাল থিওরি, সোশ্যাল ডেভেলপমেন্ট এরিকসন বলেছে, বান্দুরা সোশ্যাল ডেভেলপমেন্ট রয়েছে। যাই হোক, নেক্সট লাস্ট কোশ্চেন, হোমওয়ার্ক কোশ্চেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। জ্ঞানীয় পর্যায়গুলি নৈতিক বিকাশের জন্য প্রয়োজনীয় কিন্তু পর্যাপ্ত মানদণ্ড প্রদান করে না। যিনি কে এই মন্তব্যটা করেছেন? কগনিটিভ স্টেজ প্রোভাইড নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট ক্রাইটেরিয়া ফর মোরাল ডেভেলপমেন্ট, নৈতিক বিকাশের জন্য সাফিসিয়েন্ট নয়। কে বলেছেন? পিয়াজেট, কোলবার্গ, মাইকেল গ্রিন আর রিমন্ড। কে বলেছেন এই কথা? ওকে, এটাই ছিল আজকের ক্লাস। হোমওয়ার্ক কোশ্চেন কমেন্ট করে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ এভরিওয়ান। আর এই ক্লাসের পুরো পিডিএফ পেতে গেলে সরাসরি টেলিগ্রামে কিউআর কোড থেকে স্ক্যান করে জয়েন হয়ে যেতে পারো, বা এই স্বাগত সেচুকিয়া এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হলে পিডিএফগুলো এখানে প্রোভাইড করা হয়, পিডিএফগুলো পেয়ে যাবেন এই ক্লাসে। আর কেউ যদি আমার এই ক্লাসে নতুন থাকে, এই ক্লাস যদি ভালো লাগে, তাহলে তাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, স্বাগত সেচুকিয়া @স্বাগত সেচুকিয়া। আমার এই ক্লাসে জয়েন থাকলে এডুকেশন সাবজেক্ট রিলেটেড, চাইল্ড সাইকোলজি, পেডাগজি, এইসব বিষয়গুলো নিয়ে আমার রেগুলার ক্লাস চলে। আশা করি সবার উপকারে লাগবে। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো, ভালো রেখো।